নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ নিয়ে মাঠে নেমেছে বিরোধীরা। শুক্রবার বিজেপি সদর জেলা আয়োজিত মিছিল থেকে বিরোধীদের কার্যকলাপকে চক্রান্ত বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক্ষেত্রে কংগ্রেস ও সিপিআইএম সমর্থক হয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই ধরনের অপপ্রচার থেকে দূরে থাকার জন্য বিরোধী দলগুলিকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। মানুষ বিজেপি সরকারের পাশে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলা রাজপথে অনুষ্ঠিত এদিনের দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ প্রদেশ বিজেপির অন্যান্য সাংগঠনিক কর্মকর্তা ও কর্মীরা। সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একে সমগ্র জাতির জন্য গৌরব বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবারই বাংলা সহ মোট 5টি আঞ্চলিক ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একে সমগ্র জাতির জন্য গৌরব বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বস্তুতপক্ষে ভারতের গভীর এবং প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের রক্ষক হিসেবে কাজ করে প্রতিটি সম্প্রদায়ের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মাইল ফলকের সারাংশকে মূর্ত করে তোলে শাস্ত্রীয় ভাষাগুলি। সময়ে সময়ে বেশ কিছু ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে ভারত সরকার। 2004 সালের 12 অক্টোবর প্রথম তামিল ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর 2005 সালে সংস্কৃত ভাষাকে, 2008 সালে তেলুগু এবং কন্নড়, 2013 সালে মালায়ালম এবং শেষ 2014 সালে উড়িয়া ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে বহুদিন ধরে লড়ে চলেছেন বিশিষ্ট ব্যক্তিরা। দিনের পর দিন গবেষণার কাজ কেন্দ্রের দরবারে জমা দেওয়া হয়েছে। তারপরেও বাংলার মতো সমৃদ্ধ সৃষ্টিকর্মের ভাষা ঠাঁই পায়নি ধ্রুপদী জগতে। ভাষার জন্য এতদিনকার লড়াই সার্থক হলো অবশেষে। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। সাহিত্য একাডেমি ভাষা বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল জাতীয় স্তরে। তারা নির্দিষ্ট মাপদণ্ডের ভিত্তিতে কোনো ভাষা ধ্রুপদী কিনা তা নিয়ে সুপারিশ জমা দেয় সরকারের কাছে। মূলত 5টি বিষয়কে এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন ভাষা বিশেষজ্ঞরা। 1.5 থেকে 2000 বছরের ইতিহাস থাকা, প্রজন্মের পর প্রজন্ম সেই ভাষায় কথা বলা বা লেখা এবং শিলালিপি বা ও ধরনের কোনো প্রমাণ থাকা এক্ষেত্রে আবশ্যক। এই ভাষা ও সাহিত্যের বিবর্তন হতে হবে এবং আগের ভাষার সঙ্গে যোগ থাকতে হবে বর্তমান ভাষার। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার ফলে ভবিষ্যতে বাংলা ভাষার উন্নতিতে তার প্রভাব পড়বে বলে নিশ্চিত শিক্ষাবিদরা। শিক্ষা এবং সাহিত্য পরম্পরার পাশাপাশি গবেষণার ক্ষেত্রে এর প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। যেখানে হিন্দির পর বাংলাই সবচেয়ে বহুল প্রচলিত ভাষা, সেখানে দেরিতে হলেও এই ভাষার বিকাশে উদ্যোগ নেওয়া হলো বলে মনে করেন শিক্ষানুরাগী মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে উগ্রপন্থায় উদ্বাস্তুদের আর্থিক প্যাকেজ এবং তাদের পুনর্বাসনে শ্বেতপত্র প্রকাশের জন্য সরকারের কাছে দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। একই সাথে শারদীয়া দুর্গোৎসবের আগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিবার বিষয়টি নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। গত 3 দশকে উগ্রপন্থার কারণে উদ্বাস্তু পরিবারগুলির জন্য আর্থিক প্যাকেজ এবং তাদের পুনর্বাসনের দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। একই সাথে সম্পূর্ণ বিষয়টি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছে কংগ্রেস। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। উগ্রপন্থার কারণে জাতি, উপজাতি, বিভিন্ন অংশের মানুষ যারা উদ্বাস্তু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে, নানা জায়গা থেকে যাদেরকে বাড়িঘর, বিষয় সম্পত্তি, সমস্ত পেশাগত তাদের যে কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন, সেগুলি ফেলে যারা চলে এসছেন, বিভিন্ন জায়গায়
আজকে বিক্ষিপ্তভাবে তারা দারিদ্রতার সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন, আজকে সেই সমস্ত ব্যক্তিগুলি তারা বিভিন্ন সময়ে আন্দোলন করেন, তারা মুখ্যমন্ত্রীর সমীপে এসে তাদের দুর্দশার কথা তুলে ধরলেও তাদের সম্পর্কে কেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই? কেন তাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা হয় না? কেন ওই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না? আমরা জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই উদ্বাস্তু পরিবার যারা কয়েক দশক ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করছেন, যাদের জমি জমা বাড়ি ঘর থাকা সত্ত্বেও উদ্বাস্তু হওয়ার কারণে, তারা বাড়িঘর ফেলে চলে আসার কারণে তাদের প্রভূত ক্ষতি হয়েছে, তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হোক। তাদেরকেও অনুরূপ প্যাকেজ এর মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা। এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি, সরকার অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এখনো পৌঁছায়নি কোনো কেন্দ্রীয় অর্থ সহায়তা। শারদোৎসবের আগে অবিলম্বে বন্যার্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তারা উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষ্মীর কথা বলে, তারা উত্তর পূর্বাঞ্চলে পূর্বোদয়ার কথা বলে, আর ত্রিপুরা রাজ্যে যখন বন্যাতে 20 লক্ষ মানুষের মধ্যে একটা বিরাট অংশের আদিবাসী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 37 জনের মধ্যে 20 জন এই বন্যা এবং ধসে আদিবাসী সমাজের মানুষ নিহত হয়েছে। এই বিরাট অংশের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আদিবাসীদের উন্নয়নে বা এই রাজ্যের বন্যা পীড়িত মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের একটি পয়সাও কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মানুষের জন্য তারা ব্যয় করেননি বা কোনো ধরনের প্যাকেজের ঘোষণা দেন। SDRF ফান্ডে কিছু টাকা, এটা রাজ্য সরকারের প্রাপ্ত এবং সেই টাকাই তারা দিচ্ছেন, আর এতে রাজ্য সরকার ধন্যবাদ জ্ঞাপন করে, অভিনন্দন জ্ঞাপন করে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের এই বন্যা পীড়িত মানুষের জন্য শারদ উৎসব সামনে, এই শারদ উৎসবের প্রাক্কালে সাধারণ মানুষের মুখে হাসি ফোটায়, সাধারণ মানুষকে এই উৎসবের আনন্দে সামিল হতে ওরা যেন আর্থিক সহায়তা অবিলম্বে প্রদান করে। গত 4 সেপ্টেম্বর নতুন দিল্লিতে তৃতীয় শান্তি চুক্তির মাধ্যমে NLFT এবং ATTF এর 328 জন জঙ্গির আত্মসমর্পণের ক্ষেত্রে তাদের পুনর্বাসনের জন্য মাসিক 6,000 টাকা এবং মাথাপিছু প্রত্যেককে 3 লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি অস্ত্র সমর্পণকারী পুনর্বাসনে 250 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার পর থেকেই কেন্দ্র এবং রাজ্য সরকারের উপর আঙুল তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এক্ষেত্রে উগ্রপন্থার শিকার মানুষের জন্য প্যাকেজ কোথায় প্রশ্ন তোলা হচ্ছে তা নিয়েও। একইভাবে সাম্প্রতিক বন্যায় সরকারি হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ যেখানে 15,000 কোটি টাকা, সেক্ষেত্রে দুবার কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্য সফর করে গেলেও এই আর্থিক সহায়তা কোথায় তা নিয়েও প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রতিষ্ঠান বিরোধী হওয়ার মধ্যে টানা তৃতীয়বার যেখানে ক্ষমতা ধরে রাখার আশা করছে বিজেপি, সেখানে দীর্ঘ 1 দশক বিরতির পর প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে কংগ্রেস। বিষয়টি হলো হরিয়ানা বিধানসভা নির্বাচন, যার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে শনিবার। এই নির্বাচনের ফলাফল যেখানে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ, পরবর্তী মহারাষ্ট্র, ঝাড়খণ্ড বা দিল্লির বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অপরদিকে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে হরিয়ানা প্রদেশ বিজেপির প্রভারী তথা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পারফরমেন্সের বিষয়টিও। হরিয়ানার বিধানসভার 90টি আসনের জন্য ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে 5 অক্টোবর শনিবার।
সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য মোট 20,629টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে 930 জন পুরুষ এবং 101 জন মহিলা সহ মোট 1031 জন প্রার্থী। অপরদিকে 8,821 শতায়ু সহ 2 কোটিরও বেশি ভোটার অংশ নেবেন এই ভোট গ্রহণ পর্বে। প্রাথমিক পর্যায়ে হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ 1 অক্টোবর হবে বলে ঘোষণা দিয়েও পরবর্তী সময়ে তা পিছিয়ে 5 অক্টোবর করার ঘোষণা দেয় ভারতের নির্বাচন কমিশন। এক্ষেত্রে বিজেপির চাপের কারণেই ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণার পর তা পরিবর্তন করা হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। এই নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সমর্থিত নবাব সিং সাইনিকে যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করেছে বিজেপি, সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া ব্লক সমর্থিত ভূপেন্দর সিং হুডা হলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। নির্বাচনে যৌথভাবে লড়াই করবে জননায়ক জনতা পার্টি এবং আজাদ সমাজ পার্টি, যার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন দুষ্যন্ত চৌতালা। প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য দলগুলির মধ্যে রয়েছেন বহুজন সমাজ পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং হরিয়ানা লোকহিত পার্টি। তবে এবারের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। বেকারত্ব ও কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় মানের কুস্তিগিরদের অভিযোগ এবং ক্ষমতা বিরোধী হওয়ার কারণে এবারের নির্বাচন নিয়ে অনেকটাই চিন্তিত ক্ষমতাসীন বিজেপি। তার উপর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বহিরাজ্যে পাঞ্জাবের সম্পূর্ণ নতুন মুখ নবাব সিং সাইনিকে এবং দলের অভ্যন্তরীণ কোন্দল সমাধানে প্রভারী বিপ্লব কুমার দেবের মতো হরিয়ানা প্রদেশ বিজেপির নেতৃত্বের ব্যর্থতা আক্ষরিক অর্থেই যথেষ্ট চিন্তায় রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। তবে প্রাথমিকভাবে অ্যান্টি ইনকামবেন্সির কারণে বিজেপিকে দুর্বল মনে হলেও গত 15 দিনে জোরালো প্রচারণার পাশাপাশি মাইক্রো ম্যানেজমেন্টের সাহায্যে তার অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রচারের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4টি সমাবেশ এবং অমিত শাহের 10টি সমাবেশের আয়োজন করে বিজেপি। এছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ 5 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে 2 ডজনেরও বেশি সমাবেশ করেছে বিজেপি। 49 দিনের প্রচারাভিযানের সময় বিজেপির নেতারা হরিয়ানার 150টিরও বেশি সমাবেশ করেছে বিজেপি এবং অত্যন্ত পিছিয়ে থাকা তফসিলি জাতিদের কাছে পৌঁছানোর এবং সংরক্ষণের বিষয়ে তাদের আশ্বস্ত করার চেষ্টা করার মধ্য দিয়ে কিছু ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তবে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তেও রাজ্যের সিংহভাগ ভোটাররা কিন্তু রয়েছেন নীরবই। এই নীরব ভোটাররাই জয় পরাজয়ের অনুঘটক হিসেবে কাজ করবেন বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। কংগ্রেসের ভোট ব্যাংক বলে পরিচিত ঝাট ভোটের বিপরীতে অন্যান্য সম্প্রদায়ের ভোট ব্যাংকে মেরুকরণ করেছে বিজেপি, কিন্তু এই মেরুকরণ কতটুকু হয়েছে বা আদৌ হয়েছে কি না তার মূল্যায়ন করা এই মুহূর্তে কঠিন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনের এই জটিল অঙ্কে তাই একদিনে যেমন হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পারফরমেন্সের মূল্যায়ন, অন্যদিকে এই নির্বাচনের ফলাফলের মাধ্যমেই মূল্যায়ন হবে হরিয়ানা প্রদেশ বিজেপির রাজ্য প্রভারী এবং নির্বাচনের ইনচার্জ বিপ্লব কুমার দেবের মতো প্রদেশ নেতৃত্বের পারফরমেন্সও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও এর পর্দায়। নমস্কার।